মাত্র 1 বছরের প্রস্তুতিতেই নেট পেলেন, এবং বলে রাখি ওনার কিন্তু পিএইচডিও করা রয়েছে। কলেজে শিক্ষকতার জন্য যোগ্যতা চাই এবং তার জন্যই ওনার নেট পরীক্ষা দেওয়া। তো ওনার মুখ থেকে শুনে নেব ওনার সাফল্যের প্রস্তুতি, যাতে আপনারাও মোটিভেট হতে পারেন। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের টপার স্টকের একটি পর্বে এমন একজন রয়েছেন যিনি মাত্র 1 বছরের প্রিপারেশনেই নেট পেয়েছেন। তো চলুন শুরু করি তার সাথে, এবং তার মুখ থেকেই শুনে নিই সমস্ত প্রস্তুতির পথটা, তার প্রস্তুতি কতটা কঠিন ছিল এবং তিনি কিভাবে এই সাফল্য লাভ করেছেন, পুরো বিষয়টাই তার মুখ থেকে শুনে নেব। নমস্কার পল্লবী, আপনি বিষয়টা আপনি একটু বলুন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার প্রস্তুতিটা 1 বছরের আসলে ছিল না, মানে 1 বছরে আমি নেটটা ক্লিয়ার করি, কিন্তু তার আগে এই যে আমি তার আগে এমফিল করেছি বা পিএইচডিটা কমপ্লিট করেছি, এই টোটালটার মধ্যেই কিন্তু সাবজেক্টের প্রস্তুতিটা চলেছে। মানে আমার যে বিষয় রবীন্দ্রসঙ্গীত, তার সাবজেক্টের প্রস্তুতিটা এই পুরো বিষয়টার মধ্যেই পাশাপাশি চলেছে। কিন্তু ওই আলাদা করে নেটের জন্য পড়া বা নেটের পরীক্ষার জন্য যে আলাদা করে প্রিপারেশন, সেটা না হলেও বিষয়ের মধ্যেই আমি ছিলাম, মানে বিষয় থেকে বেরিয়ে যাইনি। তো 1 বছরের প্রস্তুতিতে নেটটা মানে এটা সম্ভব হয় না। আর আমার ক্ষেত্রে এটা আরেকটু মানে সমস্যার হয়েছিল, তার কারণ আমি মানে যখন পরীক্ষা দিই তখন আমার ছানার বয়স, মানে আমার একটি সদ্যজাত সন্তান, তার বয়স ছেলে, তার বয়স 4 মাস। আচ্ছা। তো ওই সময় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়াটা আমার জন্য একটু সমস্যার ছিলই, কিন্তু আমি সকলের সহযোগিতা পেয়েছি পরিবারের। আর বিএসসিসিআইতে আমি ভর্তি হই 2021 সালে। তারপরে আমি বিএসসিসিআইতে ভর্তি হওয়ার পরে 6 মাস মানে 1 বছর কন্টিনিউ করি, মানে যেটা হয় 1 বছরে নেট না পেলে পরের বছরটা আরেকটা নেটের জন্য বিএসসিসিআইতে সুযোগ দেওয়া হয়। তো তারপরে কিন্তু আমি জেনারেল পেপার বিএসসিসিআই ছাড়া আর কোথাও আলাদা করে পড়িনি। মানে এই যে এতগুলো দিন বাদে আমি পরীক্ষা দিলাম, আমার কিন্তু আগের বিএসসিসিআই এর প্রস্তুতিটাই কাজে লেগেছে। একদম। তাহলে বিএসসিসিআই অনেকটাই আপনাকে সাহায্য করেছে, এটা বলা যেতেই পারে, তাই তো? হ্যাঁ, মানে ফার্স্ট পেপারটা তো আমি আর অন্য কোথাও পড়িনি। একদম। আচ্ছা, এই যে বিএসসিসিআই অনলাইন প্ল্যাটফর্ম, এটা কতটা উপযোগী হয়েছে আপনার ক্ষেত্রে? হ্যাঁ, আমি যখন বিএসসিসিআইতে ভর্তি হই সেটা 2020, কোভিড পুরো চলছে, তখন অফলাইন ক্লাসের কোনো সম্ভাবনাই নেই। এবং আমরা কোভিডের সময় আমি যে ব্যাচে ভর্তি হই সেই ব্যাচটা অনলাইনে প্রথম ব্যাচ ছিল, এবং অনলাইন ক্লাস কীরকম হয়, কিভাবে জুম মিটিংয়ে ক্লাস করা যায় বা কিভাবে অনলাইন ক্লাসের সমস্যাগুলো মেটানো যায়, এগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কিন্তু প্রথম থেকে যেটা হয়েছে, ইন্ট্রোডাকশন ক্লাস থেকে অমিত স্যার প্রথম থেকে পুরো বিষয়টা যেভাবে আমাদের ইন্ডিভিজুয়ালি মানে ক্লাস করে করে বুঝিয়েছেন, আলাদা আলাদা জুম মিটিং করে করে, মানে গুগল মিটে স্যারের সাথে ইয়ে করে আমরা মিটিংয়ে থেকে বুঝতে পেরেছি, তাতে আমরা অনলাইনে যে ক্লাস করছি আমাদের একটা দিনও মনে হয়নি। ম্যাথামেটিক্সের ক্লাস করার সময় আলাদা ব্ল্যাকবোর্ডে যেরকম পেন পেপার স্কুলে আমরা করতাম, ঠিক সেরকমভাবেই অনলাইনে আমাদের ক্লাস করানো হতো। তো সুতরাং সেইটা মানে অনলাইন অফলাইনের দূরত্বটা এটার মধ্যে কিছু বোঝাই যায় না। আর নোটস বাড়িতে আসতো প্রত্যেকটা সময়, বিএসসিসিআই প্রত্যেক মাসে যেরকম নোটস আসে সেরকম আসতো আমাদের। একটা করে টপিক শেষ হওয়ার আগেই মানে যে টপিকে ক্লাস হবে তার নোটস আমরা আগে থেকে পেয়ে যেতাম। সুতরাং সেটা বাড়িতে দেখা থাকলে অনলাইন ক্লাস বলে কোনো আলাদা করে সমস্যা ফেসই করিনি, যেখানে প্রথম আমরা সকলে অনলাইন ক্লাস করছিলাম। একদম। আচ্ছা, বিএসসিসিআই যে অ্যাপটা রয়েছে, ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটা আপনাকে কতটা সাহায্য করেছে? আমরা তো এই অ্যাপের মাধ্যমেই পরীক্ষা দিতাম, বা আমি যখন বিএসসিসিআইতে আর আমার সাবস্ক্রিপশন ছিল না, মানে হয়ে গেল আমার টার্মটা, তারপরেও ফ্রি কিছু টেস্ট দেওয়ার অপশনস থাকে, সেগুলো আমি জয়েন করেছি, সেগুলোও দিয়েছি অ্যাপের মাধ্যমে। আচ্ছা, অ্যাপের কোন ফিচার্সটা সব থেকে ভালো লেগেছিল? অ্যাপটা আসলে প্রথম যখন ক্লাস শুরু করেছিলাম তখন অ্যাপটা একরকম ছিল, এবং অ্যাপের ডেভেলপমেন্ট হতে হতে এখন যেটা অ্যাপটায় যাচ্ছে, এখন তো সবটাই সর্বাঙ্গ সুন্দর যেটাকে বলে, সবটাই সুন্দর হয়ে গেছে এবং ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে সকলের কাছে। একদম হাতের কাছে সবকিছু, মানে এক মুঠোই পাওয়া যাকে বলে, আমাদের বিএসসিসিআই অ্যাপ ঠিক তাই তো? একদমই। আচ্ছা, স্যার ম্যাডামরা কেমন পড়াতেন? স্যার ম্যাডামদের পড়ানো মানে এইটা নিয়ে আমি একটা ব্যক্তিগত মানে ভীতির কথা শেয়ার করি। আমি একেবারেই মানে
রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার পড়াশুনো, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এমফিল, পিএইচডি যা পড়াশোনা সবটাই রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তো আমরা যারা ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমাদের মানে আইসিটি, টিচিং, রিসার্চ এইগুলো সম্পর্কে বা বাকি অন্যান্য সাবজেক্টেরও ধারণাটা একদম মানে একটু অনেকটা দূরের হয়, কারণ আমরা তো পুরো পড়াশোনাটাই করেছি গান বাজনা নিয়ে, রবীন্দ্রনাথের চর্চা, রবীন্দ্রনাথের মানে থিওরিটিক্যাল পার্ট, সেই প্র্যাকটিক্যাল এইগুলো বিষয় নিয়ে আমাদের পড়াশুনো। তা আমি স্যারকে ভর্তি হওয়ার সময় অমিত স্যারকে প্রথমেই বলেছিলাম, স্যার আমি অঙ্ক পারবো না, আমি কিন্তু অঙ্ক একটাও করতে পারবো না, আমি অঙ্ক পারিই না, এরকম একটা ব্যাপার বলেছিলাম স্যারকে। স্যার প্রথম থেকেই বলেছিলেন, আপনি আগে থেকেই ধরে নিচ্ছেন কেন, আপনি কিছুই পারবেন না, আপনি 10টা অঙ্কের মধ্যে 2টো করবেন। কিন্তু মানে সেটা আলটিমেটলি হয়নি, আমি মানে অনেকগুলো অঙ্কই সলভ করতে পেরেছি, কিন্তু প্রশ্নের অঙ্কের যে ভীতিটা ছিল যে অঙ্ক দেখলেই ছেড়ে দেবো, করবো না, স্কিপ করে যাবো, থিওরি পার্টটাই করবো, সেই ভীতিটা থেকে পুরোটাই বেরিয়ে গেছি। মানে ভয়কে জয় করতে পেরেছে বিএসএসসিআই, এটা বলতে চাইছেন তো? আমি কতটা জয় করতে পেরেছি জানি না, বিএসএসসিআই তো পেরেছে। আচ্ছা, আর একটা বিষয়, মানে যত দিন যাচ্ছে দেখছি আমরা নেটের বিশেষ করে পেপার 1-এর কোয়েশ্চেন প্রচন্ড কনসেপচুয়াল হয়ে যাচ্ছে, সেই কনসেপ্ট কি ক্লিয়ার করতে পেরেছে বিএসএসসিআই? হ্যাঁ, বিএসএসসিআই প্রথম থেকে পড়ার সময় আমাদের যেটা বলতেন, মানে স্যাররা যাদের কাছে আগে ক্লাস করেছি, তারা যেটা প্রথম থেকে বলতেন, মুখস্থ করবেন না, কনসেপ্ট ক্লিয়ার করুন। কারণ তখন হয়তো প্রশ্নগুলোর মানে কথাগুলোর অর্থ খুব একটা বুঝিনি বা খুব একটা কাজে লাগেনি, কিন্তু লাস্ট যেবার নেটটা দিলাম তাতে সেটাই বুঝতে পেরেছি যে কনসেপ্ট ক্লিয়ার না হলে যেরকম খুঁটিয়ে প্রশ্ন আসছে বা যেরকম জায়গা থেকে ট্রিকি কোশ্চেন যেগুলোকে আমরা বলি সেগুলো আসছে, সেগুলো কিন্তু পারা সম্ভব নয় কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে। সেটা তো বিএসএসসিআই করেইছে। একদম। আচ্ছা, এমনি যে অনলাইন যখন ক্লাস হতো, আপনি তো একদম অনলাইনের প্রথম দিকে ছিলেন, তো কিছুটা কি ওই যান্ত্রিক নির্ভর এরকম কি কিছু মনে হয়েছিল? আমি একটু বুঝতে পারলাম না প্রশ্নটার অর্থ। মানে অনলাইন বিষয়টাই তো যান্ত্রিক বিষয়, তো অনলাইন ক্লাস করতে গিয়ে কখনো কি মনে হয়েছিল যে এটা একটা যান্ত্রিক বিষয়, এর থেকে অফলাইন হলেই বেটার হতো, এই জিনিসটা কি কখনো মনে হয়েছিল? বা না, এটা মনে হওয়ার সুযোগ ছিল না দুটো কারণে। কারণ তখন অমিত স্যার যেটা করতেন আমাদের, আমি জানি না সেটা এখনো বিএসএসআইতে আমার ধারণা হয়, সেটা হচ্ছে স্যার মাঝে মাঝে 1-2 মাস অন্তর অন্তর আমাদের সাথে পার্সোনাল মানে গুগল মিটে মিটিংয়ের জয়েন করতেন। তাতে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলো আমরা স্যারের সাথে শেয়ার করতাম, যে স্যার পড়তে গিয়ে এই সমস্যা হচ্ছে, বা পরীক্ষা দিতে গিয়ে প্রত্যেকবারই আমি এই মার্কসের বেশি আর পাচ্ছি না, বা আমার পড়তে গিয়ে এই টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, বা এরকমও প্রশ্ন হয়েছে যে আমি খুব ফোন ঘাঁটছি স্যার, পড়ার সুযোগ পাচ্ছি না। তো স্যার যখন এই পার্সোনাল গুগল মিটের মিটিংগুলোর মধ্যে জয়েন করে আমাদের এই প্রত্যেকটা সমস্যা ইন্ডিভিজুয়ালি মেটাতেন, কি করে ফোনের ব্যবহার কমাবো, কি করে পড়ায় মনোযোগ বসাবো, তখন না এই মানে একটা ব্যক্তিগতভাবে স্যারের সাথে আমাদের প্রত্যেকের, বা যারা পড়ি বিএসএসআইতে সকলে এখনো যারা পড়ে, তাদের একটা ব্যক্তিগত মানে আত্মার যোগাযোগ হয়ে যায় আর কি। স্যার শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা সেটা তৈরি হয়ে যায়, এবং সেটা যখন ব্যক্তিগত সমস্যা মেটানোর জায়গাতেও চলে আসে, তখন সেই শিক্ষক অনেক বেশি আমাদের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠেন। একদম। আচ্ছা, শেষ প্রশ্ন, বিএসএসসিআই কে 10-এর মধ্যে কত রেটিং দেবে? 10-এই দিতে হবে না, 100-তে দেওয়া যাবে না? বলুন আপনি। 10-এ 10। থ্যাংক ইউ। আর ভবিষ্যতে কাউকে কি রেকমেন্ড করবেন বিএসএসসিআই কে? ভবিষ্যতে করে মানে এর আগেও করেছি, এখনো করি, যারা ফার্স্ট পেপার পড়তে চায় সকলকেই বলি বিএসএসআইতে জয়েন করার কথা। কারণ এখানে তো বই নির্ভর পড়াশোনাটা হয় না, প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা, সেগুলো কি করে মেটানো যায়, বা প্রত্যেক দিন যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেগুলো নিয়ে আলাদা করে ইন্ডিভিজুয়ালি বলা হয়, যেটা অন্য কোনো ইনস্টিটিউশনে হয় হয়তো, কিন্তু এখানে যেটা আমার আরও বেশি আলাদা লেগেছে, যেটার জন্য বিএসএসআইকে আরও বেশি রেকমেন্ড করা, সেটা হচ্ছে যে মরালি বুস্ট আপ করা, সেটা অমিত স্যারের এক একটা মিটিংই যথেষ্ট ছিল আমাদের জন্য। একদমই ঠিক আছে, আপনার চলার পথ আরো মসৃণ হোক, খুব তাড়াতাড়ি কলেজের লেকচারশিপ পেয়ে যান, এটুকুনি শুভকামনা জানাই। আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ। বিএসএসআই এর পথ চলা আরো মসৃণ হোক, এগিয়ে যাক। একদম, থ্যাংক ইউ।